এই যে দাদা, সিঙ্গারা কি আছে নাকি সব বিক্রি করে দিয়েছো? আর মাত্র দুটো সিঙ্গারা বিক্রি করতে আছে গো দাদা। ঠিক আছে, এই দুটো সিঙ্গারা তুমি আমার মেয়েকে দাও। এরপর টোনা কবুতরের মেয়েকে দুটো সিঙ্গারা দেয় আর টাকা নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাবা, ও বাবা, একটা সুন্দর খাবারের গন্ধ কোথা থেকে আসছে বলো তো? সেটা তো আমিও ভাবছি রে মা। আরে ওই তো সামনে একটা হোটেল, মনে হয় ওখান থেকে খাবারের গন্ধটা আসছে। বাবা, ও বাবা, আজকে তুমি আমাকে হোটেল থেকে খাবার কিনে দিবে? চলো না বাবা, চলো না। মেয়ের আবদার শুনে টোনা টুকিকে নিয়ে সেই হোটেলে চলে যায়। বলছিলাম কি দাদা, আজ হোটেলে কি রান্না করেছো, যার গন্ধে চারদিক একেবারে ভরে গেছে? আর সেই গন্ধ শুকে আমার মেয়েটা তোমার হোটেলের সেই খাবারটা খেতে চাইছে। আজ যেটা রান্না করেছি সেটা কেনার সামর্থ্য তোর মতো সিঙ্গারাওয়ালার নেই। আজ আমি খাসির মাংস রান্না করেছি, যার মূল্য 800 টাকা। ঠিকই বলেছো গো দাদা, এত দামি খাবার কেনার মতো সামর্থ্য আমার নেই। চল রে মা, আমি তোকে অন্য কোনোদিন খাসির মাংস দিয়ে ভাত খাওয়াবো। এরপর টোনা মন খারাপ করে তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। জানো মা আজ কি হয়েছে? আজ আমি বাবার কাছে খাসি মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা সিঙ্গারাওয়ালা দেখে ওই আঙ্কেলটা বাবাকে অপমান করলো। কিন্তু কেন মা? কারণ আমরা গরিব রে মা, আর গরিবদের নিয়ে সবাই হাসি ঠাট্টা করতেই ভালোবাসি রে মা। কিন্তু মা, আমার খাসির মাংস চাই। আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো মা। তুমি বাবাকে বলো কেমন, বাবা যেন কালকে আমার জন্য খাসির মাংস কিনে আনে। আচ্ছা ঠিক আছে রে মা, নে অনেক রাত হয়েছে, এখন তুই ঘুমিয়ে পড়। এরপর টনিও টুকি ঘুমিয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। শোনো টোনা, আজ যেভাবে পারো মেয়েটার জন্য একটু খাসির মাংস কিনে এনো। আমি ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। ঠিক আছে টুনি, আমি নিয়ে আসার চেষ্টা করব। এ কথা বলে টোনা সিঙ্গারা বিক্রি করতে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর এক উড়ন্ত অটোর সাথে ধাক্কা খেয়ে তার সিঙ্গারা ডালি মাটিতে পড়ে যায়। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! আমার সব সিঙ্গারা যে মাটিতে পড়ে গেল। কোথায় আরো ভেবেছিলাম আজ সিঙ্গারা বিক্রির সব টাকা দিয়ে খাসির মাংস নিয়ে যাব, কিন্তু তার হলো কোথায়? কি আর করার, সবই যে আমার কপাল। যাই, এখন বাড়িতেই ফিরে যাই। ওই তো আমার বন্ধুরা আমাকে ডাকতে এসেছে। মা, ও মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে গেলাম। এরপর টুকি তার বন্ধুদের সাথে খেলতে যায়। এদিকে টোনাও বাড়িতে এসে যায়। কি ব্যাপার টোনা, আজ তোমার যেতে না যেতে সিঙ্গারা বিক্রি করা শেষ হলো? না টুনি, এক দুর্ঘটনার কারণে সব সিঙ্গারা মাটিতে পড়ে গেছে। আজ আমি একটা সিঙ্গারাও বিক্রি করতে পারিনি। মেয়েটা হয়তো আজ রাতেও ভাত খেতে চাইবে না। এই যা, বলটা যে পুকুরে পড়ে গেল, এখন কি হবে? এবার বলটা তুলবে। আর টুকি, তুই যেহেতু বলটা আটকাতে পারিসনি, তাই পুকুর থেকে বলটা তুই তুলবি। ঠিক আছে, তোরা একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি বলটা তুলে নিয়ে আসছি। ওরে বাবা, পুকুরে আবার এত ভালো কলসিটা কে ফেলে দিয়েছে? যাই, এই কলসিটা আমি পুকুর থেকে তুলে নিয়ে যাই, আর খেলা শেষ করে বাড়িতে নিয়ে যাব। মা এই কলসিটা দেখলে অনেক খুশি হবে। এরপর টুকি বল ও কলসিটা নিয়ে ওপরে উঠে আসে। একে টুকি, তুই বল তুলতে গিয়ে এই কলসিটা তুলে এনেছিস? তাই কলসির মুখটা খোল দেখি, এর ভিতরে কি আছে? টুকি, না না, এই কলসির মুখটা বাঁধা আছে, তার মানে নিশ্চয়ই এর ভিতরে বড় কোনো সাপ আছে। চুপ কর, এই কলসিতে সাপ না, আমার মনে হয় এর ভিতরে সোনাদানা আছে। নে টুকি, তুই আর দেরি করিস না, এবার কলসিটা খুলে দেখ। টুকি তার বন্ধুদের কথা শুনে কলসির ঢাকনা খুলে দেয়। আর সঙ্গে সঙ্গে কলসি থেকে বের হয়ে আসে অনেকগুলো কালো ধোঁয়া। সেই কালো ধোঁয়া থেকে সৃষ্টি হয় এক ডাইনি পরী। মালকে, এ আমার এতদিনের
চলো এক্ষুনি এখান থেকে পালা, তা না হলে টুকির সাথে আমাদেরকেও মরতে হবে। এরপর কনক ও শালু সেখান থেকে পালিয়ে যায়। আয় মেয়ে আয়, তুই আমাকে দেখে মোটেও ভয় পাস না কেমন? তুই আমাকে এই কলসি থেকে মুক্ত করে দিয়েছিস, তাই আমি তোকে একটা উপহার দিব। বল তুই আমার কাছে কি চাস? আমি তেমন কিছু চাই না ডাইনি পরি, জানো আমরা খুব গরিব, আর আমার বাবা সিঙ্গারা বিক্রি করে আমাদের খাওয়ায়। আর আমি একটু খাসির মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিলাম, কিন্তু টাকার অভাবে তা খেতেই পারিনি। তোর কথা শুনে আমার খুব কান্না পাচ্ছে রে মেয়ে। সামান্য একটু খাসির মাংস চাই তোর? দাঁড়া, আমি এক্ষুনি তার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর ডাইনি পরি জাদু করে টুকিকে অনেক বড় একটা আতা ফল দেয় আর বলে, এই নে, এটা একটা জাদুর ফল। এই ফলটা তুই তোর উঠানে রাখবি, সাথে সাথে সেখানে একটা ঘর তৈরি হবে। আর সেই ঘরের ভিতর গিয়ে তুই যা খেতে চাইবি, এই ঘর তোকে সেটাই খেতে দিবে। বিদায়, আমি এখন মুক্ত, আকাশে বাতাসে ঘুরে বেড়াবো। এরপর টুকি সেই আতা ফলটা নিয়ে বাড়িতে চলে যায় আর ডাইনি পরীর কথা মতো ফলটা তাদের উঠানে রেখে দেয়। আর সাথে সাথে সেই ফল থেকে অনেক বড় একটা ঘর তৈরি হয়। এসব কি রে মা? এই জাদুর ফল কোথা থেকে এনেছিস? এই ফল দিয়ে ঘর তৈরি হলো কি করে? এরপর টুকি তার মা বাবাকে সব কথা খুলে বলে। আটা ফল খাই, আমাদের তিনজনকে খাসির মাংস আর ভাত খেতে দাও। সঙ্গে সঙ্গে ঘরের চারদিক থেকে কতগুলো আলোক রশ্মি বের হয় আর তিনজনের সামনে 3 প্লেট খাসির মাংস ভাত এসে যায়। এরপর থেকে টুনি ও টোনার সংসারে খাবারের অভাব হয় না। টুনি মাসি, ও টুনি মাসি, আমাদের বন্ধু টুকি কি বেঁচে আছে নাকি বাড়ি ফেরেননি? না কানুক, আমার কিছুই হয়নি। তাহলে ডাইনি তোকে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি বলছিল? ডাইনি পরে বলেছে যে বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় সে তোমার প্রকৃত বন্ধু নয়, বিপদে যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। যাও, তোমরা আমার প্রকৃত বন্ধু হতে পারো না। টুকির কথা শুনে কনক ও শালু সেখান থেকে চলে যায় আর টুকি তার মা বাবার সাথে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, প্রকৃত বন্ধু কখনো বিপদে রেখে পালিয়ে যেতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বনের সীমান্তে অনেক বড় একটা গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। গাছটা বনের পশু পাখিদের কাছে উপকারী গাছ নামে পরিচিত, কারণ বনের পশু পাখিদের চাহিদা পূরণ করাই ছিল উপকারী গাছের একমাত্র লক্ষ্য। উপকারী গাছ, আমার ছানা কাল থেকে জ্বরের জন্য চোখ মেলতে পারছে না। মা হয়ে যে ছানার এমন কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। ছানার কষ্ট তোমাকে কে দেখতে বলেছে? তুমি কাল থেকে ছানাকে কষ্ট পেতে না দেখে তো আমার কাছে এলেই পারতে। নাও, এবার চোখের জল মুছে আমার ডাল থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে যাও। এই পাতা বেটে তোমার ছানার মাথায় লাগিয়ে দিও। কিছুক্ষণের মধ্যেই তোমার ছানার জ্বর ভালো হয়ে যাবে। সত্যি কালকে আমার তোমার কাছে আসা উচিত ছিল। না, আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি পাতা ছিঁড়ে নিচ্ছি। বদমাইশ পাখি আমার কাছে না এসে আবার গেছে সেই গাছের কাছে। ইচ্ছে করছে পাখিকে ভস্ম করে দেই। ছোট্ট পাখির দল বিপদে পড়লে শুধু গাছের কাছে যাবে আর গাছকে বাহবা দিবে। না, গাছের এত কদর আমার আর সহ্য হচ্ছে না। দূর থেকে দাঁড়িয়ে দুষ্টু পরী এসব দৃশ্য দেখতে থাকে আর রাগে ফুঁসতে থাকে, কারণ দুষ্টু পরী চাইতো বনে সবাই তার গুণগান গাইতে থাকুক। এ কি কালু, কি হয়েছে তোর? কাকুলি, তুই কালুকে নিয়ে কোথায় যাচ্ছিস?
চুপ করো দুষ্টু পরি, একদম ন্যাকামো করবে না। সরে যাও, আমার সামন থেকে সরে যাও। এক্ষুনি সরে যাও দুষ্টু পরি। আমার ডানায় কি হয়েছে সেটা আমি ভালো করে জানি। ও মনে পড়েছে আমার, আমি তো তোকে আঘাত করেছিলাম। কি করব বল কালু, আমার কথা না শুনলে না আমার বড্ড রাগ হয়। সেদিন তোকে বলেছিলাম ওই উপকারী গাছটা কেটে ফেল, ওকে আমার সহ্য হয় না। তুই তো আমার কথা মানতে রাজি হলি না। উপকারী গাছ আমাদের বিপদে আপদে সাহায্য করেছে, আর তুমি কিনা সেই গাছই কেটে ফেলতে বলছো? এমন অন্যায় কাজ আমরা কেউই কখনো করব না। অযথা আমাদের পথে বাধা না দিয়ে চলে যাও তুমি। বড্ড ভুল করেছি সেদিন কালুকে আঘাত করে। মাথা ঠান্ডা করে কৌশলে কাজ করতে হবে আমাকে। কাকুলি থাম, যাচ্ছিস কোথায়? থাম, আমার কথাটা একবার শুনে যা। তোকে কষ্ট করে ঠেলা গাড়ি বইতে হবে না, আমি তোকে সাহায্য করব। দূর হয়ে যাও দুষ্টু পরি, তোমার সাহায্য আমার লাগবে না। উপকারী গাছই আমাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট। ওরে শয়তান পাখি, আমি তোদের সাহায্য করার জন্য এতক্ষণ তোদের পিছু পিছু ঘুরছিলাম, তোরা আমার সাহায্য নিলি না। এখন কিনা আবার উপকারী গাছের গুণগান করছিস আমার সামনে? তোদেরকে আজ শেষ করে দিব আমি। দুষ্টু পরি, তোর তো সাহস কম নয়, তুই আমার সামনে এই বনের পাখিদেরকে কষ্ট দেবে? কখনো না। ভুলে যাস না দুষ্টু পরি, আমাকে পরিমাতা এই বনে রোপণ করেছে এই বনের পাখিদের দেখভাল করার জন্য। তাই আমার সামনে এই বনের পাখিদের কোনো ক্ষতি তুই করতে পারবি না। ভুলে যাস না তুই। তুই যদি বুনো ওল হোস, আমিও বাঘা তেঁতুল। রাগে গজগজ করতে করতে উপকারী গাছ দুষ্টু পরীকে ছুঁড়ে মারে, আর দুষ্টু পরী প্রচন্ড আঘাত পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়েছে রে, পালিয়েছে। দুষ্টু পরী পালিয়েছে। পারছি না, আমি আর এই অপমান কিছুতেই ভুলে যেতে পারছি না। ওই গাছ কিনা পাখিদের সামনে আমাকে অপমান করলো, এই অপমানের বদলা তো আমি নিবই নিব। এবার আমি আমার মুখ্যম চাল চালবো, বনের পাখিকে বাধ্য করব ওই গাছকে কেটে ফেলতে। সবাই শুধু এখানে আসে উপকার নিতে, কিন্তু উপকারী গাছের গোড়া পরিষ্কার করা, গোড়ায় জল দেওয়ার কথা কারোর মনেই থাকে না। এত রাগ করছো কেন টুনি? সবাই ভুলে গেলেও তো আর তুমি ভুলে যাও না। তুমি তো ঠিকই পরিষ্কার করে দিচ্ছ, এবার শুধু একটু জল দিলেই হবে। আসলে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে না তো, বড্ড জল তেষ্টা পেয়েছে। জল তো দিবই, কিন্তু আমি আবার ভাবছি অন্য কথা, জানো তো? এত গরম যাচ্ছে, তবুও বনে বৃষ্টি যে কেন হচ্ছে না? আগে তো কখনো এমন হয়নি, হঠাৎ কি হলো বলো তো? টুনির কথা শুনে উপকারী গাছও বেশ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কিছুতেই অনুমান করতে পারে না দুষ্টু পরী আকাশের মেঘদের জাদু বলে বন্দি করেছে। কি করছো তুমি? এভাবে বন্দি করছো কেন আমাদের? কি সমস্যা তোমার? চুপ কর মেঘের দল, আমার সমস্যা তোদের শুনতে হবে না। তোরা শুধু এইটুকু জেনে রাখ, তোরা যেন বৃষ্টি ছড়াতে না পারিস, সে কারণেই আমি তোদেরকে বন্দি করেছি। কি হলো তোমার উপকারী গাছ? দিন দিন শুকিয়ে মৃত্যুর দিকে যাচ্ছ। জলের অভাবে তোমাকে সামান্য জলটুকু দিতে পারছি না, অথচ তুমি যখন সতেজ ছিলে তোমার পাতা খেয়ে পেট ভরিয়েছি। সব হচ্ছে অনাবৃষ্টির অভাবে। হঠাৎ বনে বৃষ্টির অভাব যে কেন হলো কিছুই বুঝতে পারছি না। মেঘের দল কেন যে বৃষ্টি ঝরাচ্ছে না কিছুই যে বুঝতে পারছি না। সব হয়েছে আমার ইশারায়, কারণ আমি মেঘদের বন্দি করে রেখেছি। তোরা যদি এই গাছকে কেটে ফেলিস, তবেই আমি মেঘদের মুক্ত করে দিব আর বনে বৃষ্টি ছড়াবো। ওরে শয়তান দুষ্টু পরী, এই ছিল তোর মনে? তুই যা কল্পনা করছিস সেটা কখনো হবে না। আমরা কখনো এই গাছ কাটবো না। তোদের এখনো ওই শুকনো আধমরা গাছের প্রতি মায়া কমে না? তবে তোরাও এই গাছের সাথেই মরে যা। সত্যি তোমরা যে আমাকে কতটা ভালোবাসো সেটা আজ বুঝতে পারলাম। তোমরা মৃত্যুকে মেনে নিচ্ছ, আমি সত্যি আজ অনেক কৃতজ্ঞ। কিন্তু আমি যতদিন জীবিত আছি তোমাদের সাহায্য করবই। তোমরা এক কাজ করো, আমার ঝরে পড়া পাতাগুলো দিয়ে একটা মাদুর বানাও।
সেই মাদুর তোমাদের পরিমাতার কাছে নিয়ে যাবে, আর পরিমাতাকে সবটা খুলে বললেই নিশ্চয়ই পরিমাতা একটা বিহিত করবে। নিজের জীবন মরণ অবস্থা নিয়ে শঙ্কিত না হয়ে তুমি কিনা আমাদের সাহায্য করতে চাইছো? সত্যি তুমি বড্ড উপকারী গাছ। আর দেরি করো না, যা বললাম সেটা দ্রুত করো, বৃষ্টির যে বড্ড দরকার এখন। এরপর পাখিরা গাছের শুকনো পাতা কুড়াতে থাকে, আর সেই পাতা দিয়ে পাখিরা মাদুর বানায়। আর সেই মাদুরে চড়ে কয়েকটা পাখি উড়াল দেয়, আর শুকনো পাতার মাদুর পাখিদের পরিমাতার কাছে নিয়ে যায়। এ কি, তোরা বন ছেড়ে হঠাৎ পরিরাজ্যে কেন? তোদের তো কোনো অসুবিধা হলে উপকারী গাছের কাছে যাওয়ার কথা। সেখানেই তো এতদিন যেতাম, কিন্তু উপকারী গাছে যে মৃত্যু পথযাত্রী। দুষ্টু পরীর কারণে বনে বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টির অভাবে বনের মরুভূমি অবস্থা, আর উপকারী গাছের মুমূর্ষু অবস্থা। আবার দুষ্টু পরি ঝামেলা করছে। অপকর্মের কারণে ওকে পরিরাজ্য থেকে বিতাড়িত করেছিলাম, তবুও শিক্ষা হয়নি। তবে এবার ওকে আমি উচিত শিক্ষা দিব। দুষ্টু পরি, দুষ্টু পরি। আরে পরিমাতা, আপনি আমাকে ডেকেছেন? আমি জানতাম আপনি ঠিক একদিন আমাকে ডাকবেন, আমার কদর বুঝবেন। চুপ কর, তোর আবার কদর? তোর অপকর্ম এখনো কমেনি, তাই তোকে আমি শাস্তি দিতে ডেকেছি। তোকে পরিরাজ্য থেকে বের না করে যদি সেদিনই তোকে বন্দি করতাম, তবে তুই আর কোনো অন্যায় করতে পারতি না। এ কি পরিমাতা, এটা আপনি কি করলেন? আমি মেঘদের বন্দি করেছি বলে তো আপনি আমাকে বন্দি করতে পারেন না। মুক্ত করুন, মুক্ত করুন আমাকে পরিমাতা। দুষ্টু পরি চিৎকার করে কাঁদতে থাকে, আর পরিমাতা পাখিদের সাথে গিয়ে মেঘদের মুক্ত করে দেয়। আর মেঘের দল বৃষ্টি ঝরাতে শুরু করে। পাখিরা বৃষ্টিতে ভিজে বনে যেতে থাকে। বৃষ্টি পেয়ে উপকারী গাছ সহ প্রকৃতি সতেজ হয়ে ওঠে। দেখলে তো বন্ধুরা, বিপদে পড়লেও কখনো ধৈর্যহারা হয়ে দুষ্টু চক্রে পা দিতে নেই, কারণ দুষ্টু শক্তি কোনো না কোনো ভাবে পরাজিত হবেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।